গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়, আজ চতুর্থ পর্ব। হাতে একটা কমলা লেবু নিয়ে টগর বসে আছে। টগরের গায়ে লাল একটা সোয়েটার। কত দ্রুতই না বড় হয়ে যাচ্ছে ছেলেটি। শিশুরা বোধহয় সময়কে পেছনে ফেলে এগোতে থাকে। রোদ এসে পড়েছে তার চোখে মুখে। সে তাকিয়ে আছে রাস্তার দিকে। গভীর মনোযোগে কি যেন দেখছে সে। দরজার আড়াল থেকে রানু দৃশ্যটি দেখল। এত মন দিয়ে কি দেখছে? রাস্তার ওপাশে পা ছড়িয়ে একটা কুকুর রোদ পোহাচ্ছে। এছাড়া দেখার মতো কোথাও কিছু নেই। এত অদ্ভুত হচ্ছে কেন ছেলেটা? ঘুম থেকে উঠেছে 6টায়, এখন বাজে 10টা। কমলা হাতে বসে আছে, একবারও বলেনি খুলে দাও। যেন হাতে নিয়ে বসে থাকতেই আনন্দ। রানু ডাকল, টগর। সে ফিরে তাকালো এবং ফিক করে হেসে ফেলল। কমলা খুলে দেব? দাও। রোদে বসে আছো কেন? একটু ছায়াতে সরে বসো। টগর বাধ্য ছেলের মতো সরে বসত। রানু কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, এখন তোমার শরীর তো ভালো, তাই না? হ্যাঁ। নাও কমলা নাও, দেখি কাছে এসো তো, গা গরম কিনা। জ্বর তো নেই। টগর খোসা ছাড়ানো কমলা হাতে ঠিক আগের জায়গায় গিয়ে বসল। ঠিক আগের মতোই তাকিয়ে রইল রাস্তার দিকে। রানু বলল, হাতে নিয়ে বসে আছো কেন? খাও। খেয়ে আমাকে বলো মিষ্টি না টক। মিষ্টি। রাস্তায় কি দেখছো তুমি? টগর লজ্জিত ভঙ্গিতে হাসল। সব শিশুরাই কি এমন চমৎকার করে হাসে? না টগর একাই এমন হাসতে পারে? কি সুন্দর টোল পড়েছে চিবুকে। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। টগর বলল, পানি খাবো। শোবার ঘরে অপলা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। তার পড়ার ভঙ্গি অদ্ভুত। চেঁচিয়ে চেঁচিয়ে এবং হেঁটে হেঁটে না পড়লে তার নাকি পড়া মুখস্থ হয় না। কেউ যে পড়াশোনা এত সিরিয়াসলি নেয় তা রানুর জানা ছিল না। অপলার ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট রেজাল্ট এমন কিছু আহামরি নয়, কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষায় সে প্রথম হয়েছে। ক্লাসের পড়াশোনা এখনো শুরু হয়নি, কিন্তু অপলার ভাবে মনে হচ্ছে সামনেই ফাইনাল। রানু বলল, টগরকে এক গ্লাস পানি এনে দে তো অপলা। দরজার পাশ থেকে রানুর নড়তে ইচ্ছা করছে না। টগর রাস্তা থেকে কখন চোখ ফিরিয়ে নেয় তাই তার দেখার ইচ্ছা। টগর এক চুমুক পানি খেয়েই গ্লাস সরিয়ে নিল। অপলা বলল, টগর আমাকে একটা কোয়া দে তো দেখি, মিষ্টি আছে? হ্যাঁ। খুব মিষ্টি? হ্যাঁ খুব মিষ্টি। ওয়াক্ত, এ তো তেঁতুলের মতো টক। তুই এটাকে মিষ্টি বলছিস? একটা চড় খাবি। টগর খিলখিল করে হেসে উঠল। যেন এরকম মজার কথা সে আর শোনেনি। হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বলল, খালামণি আমাকে কোলে নাও। পড়া বন্ধ করে আমি এখন বাবু সাহেবকে কোলে নিই, শখ কত। একটু নাও। এখন না, পড়া শেষ হোক। অপলা ভেতরে ঢুকে গেল। রানু তাকিয়ে আছে টগরের দিকে। টগরের মুখ উজ্জ্বল হয়ে আছে। অপলার সঙ্গে তার সম্পর্ক বেশ আন্তরিক, কিন্তু রানুর সঙ্গে নয়। রানুকে সে কি একটু ভয় করে? মার সঙ্গে তার কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? রানু বলল, আমার কোলে উঠতে চাও? টগর লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করল। সে কি চায় নাকি? মার চেয়ে সে কি বাবাকেই বেশি পছন্দ করে? টগর, বেড়াতে যাবে আমার সাথে? কোথায় যেতে চাও বলো? তুমি যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যাব। বলো কোথায় যাব? এই প্রশ্নটি উদ্দেশ্যমূলক। রানু দেখতে চায় টগর তার বাবার কাছে যাবার কথাটি কিভাবে বলে। কিন্তু শিশুরা খুব সাবধানী। জীবনের কিছু কিছু জটিলতা তারা ভালোই বুঝতে পারে। টগর তার বাবার কাছে যাবার কথা কিছুই বলল না, চোখ মিটমিট করতে লাগল। বলো কোথায় যাবে? তোমার ইচ্ছা।
আমার ইচ্ছা মানে? তোমার নিজের কোনো ইচ্ছা নেই? টগর কোনো কথা বলল না। রানু বলল, বাবার কাছে যাবে? টগর তাকিয়ে আছে তার দিকে, যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। ঠাট্টা ভাবছে হয়তো। যাবে? সে মাথা নাড়ল। রানু বলল, মাথা নাড়ানাড়ি নয়, পরিষ্কার করে বলো, যাবে? ঠিক আছে, নিয়ে যাব। তোমাকেও বাড়িতে রেখে চলে আসব। যতক্ষণ ইচ্ছা তুমি থাকবে, তারপর তোমার বাবা তোমাকে দিয়ে যাবে। টগর তাকিয়ে আছে উজ্জ্বল চোখে। শিশুরা মনের মধ্যে অনেক কিছু পুষে রাখে। বাবার কাছে যাওয়াটা যে টগরের কাছে এত বড় ব্যাপার, তা সে কখনো বুঝতে দেয়নি। রানু এই বাড়িতে 6 মাস পরে এসেছে। গেটের সামনে দাঁড়িয়ে তার মন খারাপ হলো। সব কিছু অবিকল আগের মতো আছে, কিছুই বদলায়নি। সে কি আশা করছিল এই 6 মাসে সব বদলে যাবে? আকবরের মা বারান্দায় দাঁড়িয়ে ওদের রিকশা থেকে নামতে দেখছে। রানুকে দেখে সে ঠিক বিশ্বাস করতে পারেনি, কিংবা বিশ্বাস করলেও এতই হকচকিয়ে গিয়েছে কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সে সম্বিত ফিরে পেল। প্রায় পাগলের মতো সিঁড়ি ভেঙে নামতে লাগল। রানুর প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল সে সিঁড়িতে একটি পতনের শব্দ শুনবে এবং আকবরের মা বালির বস্তার মতো গড়িয়ে পড়বে। রানু টগরের হাত ধরে দাঁড়িয়েছিল। টগর হাত ছাড়িয়ে ছুটে গেল সিঁড়ির দিকে, যেন এই মুহূর্তে তার মাকে প্রয়োজন নেই। ওসমান সাহেব বাসায় নেই। রানু খানিকটা স্বস্তি বোধ করল। কি অবস্থা হয়ে আছে বাড়ির! মশারি তোলা হয়নি, ঘরময় সিগারেটের ছাই, এক গাদা বই বিছানায় ছড়ানো, টেবিল ল্যাম্প জ্বলছে, এখনো নেভানো হয়নি। ঘরের এই অবস্থা কেন আকবরের মা? আকবরের মা প্রশ্নটা না শোনার ভান করল। এই ঘর কতদিন ধরে এরকম? কালকেই পরিষ্কার করছি, একদিনে এই অবস্থা। গিয়েছে কখনো? খুব ভোরে, নাস্তাও খায় নাই। এতক্ষণ তুমি কি করছিলে? কোনো ভদ্রলোকের বাড়ি সকালবেলা এরকম থাকে? কি আশ্চর্য! রানুর বিরক্তির সীমা রইল না। যদিও এই বাড়ি অপরিষ্কার থাকলে তার কিছুই যায় আসে না, তবু এরকম একটা অবস্থা সহ্য করা মুশকিল। বাথরুমে ভেজা কাপড় ছড়ানো, বেসিন নোংরা হয়ে আছে। রানু বলল, ও আসবে কখন? কিছুই কয়ে জানি আফা। ঘর দুয়ার যে এরকম করে রাখো, সে কিছু বলে না? আকবরের মা চুপ করে রইল। জিতু মিয়া কোথায়? বাজারে গেছে। সমস্ত ঘর আজ পরিষ্কার করবে, পানি দিয়ে মুছবে, কার্পেট রোদে দেবে, আর বাথরুম পরিষ্কার করবে। যে ইচ্ছা। আকবরের মা হেসে ফেলল এবং সঙ্গে সঙ্গেই হাসি গোপন করার জন্য অন্যদিকে মুখ ফেরাল। সে কি ভাবছে রানু ফিরে এসেছে? বসার ঘরে টেলিফোন বাজছে। আকবরের মা টগরকে কোলে নিয়ে ঘুরছে। রানু বিরক্ত মুখে বলল, টেলিফোন ধরছ না কেন? টেলিফোন ধরতে আমারে নিষেধ করছে। কেন? মিলিয়াফা রোজ ফোন করে, ভাইজান রাগ হইছে। ছোট বোন টেলিফোন করলে রাগ করবে কেন? এইসব কি কথা? রানু এগিয়ে গিয়ে ফোন ধরল। মিলিই করেছে। মিলি অবাক হয়ে বলল, কে, ভাবি? হ্যাঁ। তুমি এখানে কেন? টগরকে নিয়ে এসেছি, কাঁদছিল। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে ভাবি, তুমি কিছুক্ষণ থাকো, আমি আসছি। আমি বেশিক্ষণ থাকবো না মিলি, আমি এক্ষুনি রওনা হচ্ছি। ঠিক আছে, ভাইয়াকে দাও, তার সঙ্গে আমার খুব দরকারি কথা। ও তো বাসায় নেই। ভাবি শোনো, ভাইয়া আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে কেন? টেলিফোন করলেই সে রিসিভার নামিয়ে রাখে। বাসায় বলে দিয়েছে আমি টেলিফোন করলে বলতে সে বাসায় নেই। সে এরকম করছে কেন? তোমার ভাই, তুমি ভালো বলতে পারবে। বাবুর জন্য একটা নাম চাচ্ছি 2 মাস ধরে, প্রথম অক্ষর হবে ম, এটা দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে। তার কাছ থেকে নাম দিতে হবে এমন তো কোনো কথা নেই, তোমরা একটা নাম দিয়ে দাও। তুমি বুঝতে পারছো না ভাবি, আমি সবাইকে বলেছি আমার ভাই নাম রাখছে। এখন তার আকিকা সামনের মাসের 3 তারিখে, 11 দিন মোটে আছে। মিলি কিছুক্ষণ চুপ করে থাকল।
তারপরেই রানু শুনল মিলি কাঁদছে। রানু বিরক্ত স্বরে বলল, কাঁদছ কেন? এখানে কাঁদার মতো কি হলো? মিলি ধরা গলায় বলল, গতকাল সকালবেলায় টেলিফোন করেছিলাম, ভাইয়া বলল নাম রাখ মাকাল, ম দিয়ে শুরু। রানু বেশ অবাক হল। এরকম নিচ ধরনের রসিকতা করবার লোক সে নয়, এবং মিলিকে সে যথেষ্টই পছন্দ করে। তাহলে এরকম কথা বলার মানে? রানু বলল, মিলি, তুমি নিজে একটা সুন্দর নাম রাখো, তারপর সবাইকে বলবে তোমার ভাই এই নাম রেখেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে রাখি। তুমি নিজে আমাকে 10-12টা নাম দিবে ভাবি, ম দিয়ে শুরু হবে এবং 3 অক্ষরে হবে। এত বাধ্যবাধকতা কেন? নামের মতো সামান্য ব্যাপার নিয়ে এত রকম কন্ডিশন দেওয়া ঠিক না। নামেই যদি কিছু না আসে যায়, তো তুমি তোমার ছেলের জন্য এত সুন্দর নাম রাখলে কেন? আমি রাখিনি, তোমার ভাইয়ের নাম। সে তার নিজের ছেলের জন্য রাখবে আর আমার বাবুর জন্য রাখবে না? রানু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিলি বড় ঝামেলা করে। তার সঙ্গে টেলিফোনে কথা বলার মানেই হচ্ছে সমস্তটা দিন মাটি। তাও একবারে তার কথা শেষ হবে না। টেলিফোন নামিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই আবার রিং করবে। আফা, আপনার চা। শুধু চা নয়, সঙ্গে বিস্কিট, চানাচুর। একটা ট্রেতে করে বেশ সাজিয়ে গুছিয়ে এনেছে। রূপোর ট্রে। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কতবার বলেছি এই ট্রেটা কখনো বের করবে না? বলিনি? আকবরের মা জবাব দিল না। টগর কোথায়? ঘুমাইতেছে। এখন ঘুমাচ্ছে কি? এটা কি ঘুমাবার সময়? নিজে নিজে গিয়ে বিছানায় শুইছে, এখন গিয়া দেখি ঘুমাইতেছে, আবার ঘুমের মধ্যে হাসে। টগর শুয়েছে তার ছোট খাটে, আরাম করে ঘুমোচ্ছে। নিজের বাড়িতে ফিরে আসার আনন্দেই বোধহয় ঘুম এসে গেছে। রানু টগরের কপালে হাত রেখে উত্তাপ দেখল। গা ঠান্ডা। সে মৃদুস্বরে ডাকল, টগর, বাড়ি যাবে না? টগর জবাব দিল না। সত্যি সত্যি ঘুমুচ্ছে, ভান নয়। আফা, বাজার আসছে। বাজার আসছে ভালো কথা, আমাকে ডাকছ কেন? কি রানমু কন? রোজ দিন যা রাঁধো তাই রাঁধবে। আমাকে জিজ্ঞেস করছো কেন? ঘর পরিষ্কার করেছ? জি না। আগে ঘর ঠিকঠাক করো। এরকম নোংরা বাড়িতে আমি দাঁড়িয়েই থাকতে পারছি না, গা ঘিন ঘিন করছে। আকবরের মা ভয়ে ভয়ে বলল, আপনি দুপুরে খাইতেন না? না, আমি দুপুরে খাবো না, টগরের ঘুম ভাঙলেই চলে যাব। বাজার দেখতেন না? জিতু মিয়া পর্দার আড়াল থেকে উঁকি দিচ্ছিল। রানু বলল, কেমন আছিস তুই? এদিকে এত দেখি। জিতু মিয়া এগিয়ে এসে টিপ করে পা ছুঁয়ে সালাম করল। টগর নির্বিঘ্নে ঘুমোচ্ছে, নিশ্চিন্ত আরামের ঘুম। রানু তার পাশে কিছুক্ষণ বসল, তারপর বারান্দায় গিয়ে বসল খানিকক্ষণ। এখানে কিছু ফুলের টব ছিল। 2টি রজনীগন্ধার ঝাড় শুকিয়ে কাঠ হয়ে আছে, পানি টানি দেয়া হয় না। ওসমান সাহেব এলেন 12টার দিকে। কিছু কিছু মানুষ কখনো অবাক হয় না, তিনিও কি সেরকম? রানুকে চেয়ার পেতে বারান্দায় বসে থাকতে দেখে একটু অবাক না হয়ে বললেন, কেমন আছো? ভালো। টগরকে নিয়ে এসেছ? হ্যাঁ, ঘুমুচ্ছে। শরীর ঠিক আছে তো? ঠিকই আছে। তিনি লজ্জিত ভঙ্গিতে বললেন, তুমি আসবে জানলে ঘরদুয়ার ঠিক করে রাখতে বলতাম, আস্থা কুড় বানিয়ে রেখেছে। এদের কিছু বলো না কেন? প্রথম প্রথম বলতাম, এখন বলি না। মানুষের একসময় সব কিছুই অভ্যাস হয়ে যায়। কিছু কিছু জিনিস অভ্যাস হওয়া ঠিক না, নোংরামি হচ্ছে তার মধ্যে একটা। তিনি অল্প হাসলেন, হাসি মুখে বললেন, তুমি না এলে আজ তোমার ওখানে যেতাম। যদিও আজ বুধবার না, তবে আজকের দিনটা ইম্পর্টেন্ট। আমার একটা বই রাশিয়ান ভাষায় অনুবাদ হবে বলে খবর পাওয়া গেছে। ফাইনাল কিছু না অবশ্য। কোন বইটা? আন্দাজ করো তো কোনটা? রানু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, চাটা কিছু খেয়েছ? হ্যাঁ।
আজ সন্ধ্যা পর্যন্ত থাকলে কেমন হয় রানু? রাতে কোন একটা ভালো রেস্টুরেন্টে। রানু সে প্রশ্নের জবাব না দিয়ে বিরক্ত স্বরে বলল, মিলি টেলিফোন করেছিল। সে তার বাবুর জন্য একটা নাম চেয়েছে, আর তুমি বলছো মাকাল নাম রাখার জন্য। এর মানে কি? ওসমান সাহেব বিস্মিত হয়ে বললেন, এরকম ক্রুয়েল রসিকতা কারো সঙ্গেই আমি করি না। মিলি বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলে, ওর কথা বাদ দাও। আমার প্রশ্নের জবাব দাও, থাকবে আজ সন্ধ্যা পর্যন্ত? রানু চুপ করে রইল। ওসমান সাহেব বললেন, আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাইনি। চেয়েছি? এত প্যাঁচালো প্রশ্নের দরকার নেই, যা বলতে চাও সরাসরি বলো। তিনি নরম করে বললেন, তুমি থাকবে আজ সন্ধ্যা পর্যন্ত? না। এখানে এসেছি বলেই তুমি অন্যরকম ভাবতে শুরু করেছ। অন্যরকম ভাবার কোনো কারণ নেই। আমি যা করেছি খুব ভেবে চিন্তে করেছি। আমি কোনো খুকি না, হুট করে কিছু করার বয়স আমার না। ওসমান সাহেব হাসলেন। রানু ক্ষিপ্ত হয়ে বলল, হাসছ কেন? তোমার রাগ দেখে হাসছি। অনেকদিন তোমাকে রাগতে দেখি না। রানু বলল, আমি এখন উঠব। তুমি যদি তোমার ছেলেকে রাখতে চাও রাখতে পারো। না, রাখতে চাই না। মাঝরাতে তোমার জন্য কাঁদতে শুরু করবে। ও, ভুলেই গিয়েছিলাম, বাচ্চাদের কান্না তো তুমি আবার সহ্য করতে পারো না। তোমার সূক্ষ্ম অনুভূতি আহত হয়, লেখা আটকে যায়। লেখা আমার এমনিতেই আটকে গেছে, একটা লাইনও লিখতে পারছি না। সাহিত্যে তো তাহলে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। ওসমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, এখন তো আমরা দুজন দুপ্রান্তের মানুষ। তুমি এসেছো বেড়াতে, আমরা কি এখন সহজভাবে গল্প করতে পারি না? রানু চুপ করে রইল। তোমার অফিস কেমন চলছে রানু? ভালোই। চাকরি মনে ধরেছে? মনে ধরাধরির কি আছে? চাকরি কি স্বামী নাকি যে মনে ধরতে হবে? ওসমান সাহেব প্রায় নিশ্চিত ছিলেন রাতের খাবার পর্যন্ত রানু থাকবে, কিন্তু সে থাকল না। মিলি সেজেগুজে বেরুচ্ছিল। তার শাশুড়ি সুরমা তাকে ডাকলেন। সুরমার বয়স প্রায় 50, কিন্তু এখনও তার মাথার চুল পাকেনি, চামড়ায় ভাঁজ পড়েনি। ভদ্রমহিলা ছোটখাটো, কথা বলেন নিচু গলায়, কিন্তু যা বলেন খুব স্পষ্ট করে বলেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেই এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি এ সংসারের সর্বময় কর্ত্রী, এবং আরও দীর্ঘদিন তার কর্তৃত্ব থাকবে। মিলি শাশুড়িকে দেখেই থমকে দাঁড়াল। সে সুরমাকে বেশ ভয় করে। সুরমা ঠান্ডা গলায় বলল, কোথায় যাচ্ছ মা? এই একটু বাইরে যাচ্ছি, এসে পড়ব। যখন তখন হুটহাট করে বাইরে যাওয়া ঠিক না। মিলি কি বলবে বুঝে উঠতে পারল না। সুরমার মনের ভাব ঠিক ধরা যাচ্ছে না। তিনি কথা বলছেন মিষ্টি গলায়, আদর করার ভঙ্গিতে। তুমি মা একা একা বেড়াও, এই শহর কি একা একা ঘুরে বেড়ানোর শহর? এখন কোথায় যাচ্ছ? বাবার কাছে যাব, তার শরীরটা ভালো না, খুব জ্বর। সুরমা তাকিয়ে রইলেন, কিছু বললেন না। মিলি হড়বড় করে বলল, 104 পর্যন্ত উঠেছিল, মাথায় পানি টানি ঢেলে তারপর রক্ষা। এই বয়সে এত জ্বর ওঠা খুব খারাপ। কিন্তু কাল তো কিছু বললে না, কাল গিয়েছিলে না তার ওখানে? মিলে আমতা আমতা করে বলল, কাল বলতে মনে ছিল না। সুরমা শীতল কণ্ঠ বের করলেন, কিন্তু শীতল হলেও গলার স্বরের আদুরে ভঙ্গিটি নষ্ট হল না। ঠিক আছে, যাও, বাবাকে দেখে এসো। ছেলে মেয়ে বাবাকে না দেখলে কে দেখবে? তা তো ঠিকই, তাছাড়া বাবা একা মানুষ, সবসময় চিন্তা ভাবনা করেন। আমাদের নিয়ে তার খুব চিন্তা। সুরমা গম্ভীর হয়ে বললেন, এটা তোমার ঠিক বললে না? বেয়াই সাহেব চিন্তা ভাবনা নিশ্চয়ই করে, কিন্তু তোমাকে নিয়ে না। যতদিন বিয়ে হয়েছে একদিন এসেছেন তোমাকে দেখতে? নাতনি হবার খবর পেয়েও তো আসেননি। বাবার গাড়িটা নষ্ট মা, তিনি একেবারে অচল। যাদের গাড়ি নেই তারা বুঝি চলাফেরা করে না? মিলি এর কি উত্তর দেবে বুঝতে পারল না। সুরমা হাসি মুখে বললেন, তোমার বাবা যেমন
তোমার লেখক ভাইও সেরকম। সেও তো আসে না, তারও বুঝি গাড়ি নষ্ট? ভাইয়ার তো গাড়ি নেই মা, ও রিক্সাতেই ঘোরাফেরা করে। খুব অসামাজিক তো, তাই কোথাও যায় না। লেখক মানুষ, নিজের চিন্তাভাবনা নিয়ে থাকে। ভাইয়ার কোনো দোষ ধরা ঠিক না মা, সে তো আর আমাদের মতো সাধারণ মানুষ না। তা তো ঠিকই, সাধারণ কেন হবে? ঠিক আছে বা, যাও ঘুরে এসো, তোমার দেরি করিয়ে দিলাম। মিলির মনটাই খারাপ হয়ে গেল। একবার ভাবল যাবে না কোথাও, ঘরে শুয়ে থাকবে, কিন্তু দুপুরে সে ঘুমোতে পারে না। বিছানায় গড়াগড়ি করতে খারাপ লাগে। কারোর সঙ্গে গল্প করে সময় কাটানোরও উপায় নেই। ননদ গিয়েছে ইউনিভার্সিটিতে। আগে সে দুপুর নাগাদ ফিরে আসত, এখন ফিরছে না, সন্ধ্যায় সন্ধ্যায় আসছে। তার হাবভাবে কিছু একটা গোপন করার চেষ্টা। মিলির ধারণা এই বোরকাওয়ালির কোন একটা ছেলের সঙ্গে ভাবটাব হয়েছে, হয়তো লাইব্রেরির বারান্দায় বসে আড্ডা দেয়। তখনও বোরকা থাকে কিনা এটা মিলির দেখার খুব শখ, কিন্তু ভর দুপুরে ইউনিভার্সিটি এলাকায় যেতে ভয় ভয় লাগে বলে যাওয়া হয় না। আজ সে রিক্সা নিয়ে শাহবাগ চলে গেল, একটা স্ন্যাক বারে ঢুকে ঠান্ডা পেপসি খেল, যদিও তার মোটেও তৃষ্ণা হয়নি। সেখান থেকেই দেখল ছেলে মেয়ে নিয়ে দুটো ফ্যামিলি ঢুকছে মিউজিয়ামে। মিলি এখনও এই মিউজিয়াম দেখেনি, কাজেই মিউজিয়াম দেখতে গেল। দোতলায় রাজা মহারাজাদের পালঙ্ক দেখে সে মুগ্ধ হয়ে গেল। দীর্ঘ সময় সে ঘুরঘুর করল পালঙ্কের আশেপাশে। এক বিদেশিনী পালঙ্কের ছবি তুলছিল। মিলির ইচ্ছে হলো, বলে, আমাকে একটা ছবি তুলে দেবেন? ইংরেজিতে এটা কিভাবে বলতে হবে বুঝতে না পারার জন্য শেষ পর্যন্ত বলতে পারল না। তবে সে ঘুরতে লাগল বিদেশিনীর সঙ্গে সঙ্গে। মিউজিয়াম থেকে বেরিয়ে আসবার মুখে রিসেপশনিস্ট মেয়েটিকে বলল, আমার একটা টেলিফোন করা খুব জরুরি, কোত্থেকে করতে পারি বলতে পারেন? একটা টেলিফোন এখনই না করলে বিরাট বিপদ হয়ে যাবে। মিলি তার মুখ এতই করুণ করে ফেলল যে তার নিজেরই কান্না পেয়ে যেতে লাগল, এবং একসময় সত্যি সত্যি চোখে পানি এসে গেল। রিসেপশনিস্ট মেয়েটি অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে টেলিফোন জোগাড় করে দিল। সে ডায়াল ঘুরিয়ে হাসি মুখে বলল, কেমন আছো ভাইয়া? ঘুমোচ্ছিলে নাকি? ও, তাহলে কি লিখছিলে? বলো তো কোত্থেকে টেলিফোন করছি। 100 টাকা বাজি, বলতে পারবে না। যে জায়গা থেকে করছি তার প্রথম অক্ষর হচ্ছে ম। কি আন্দাজ করতে পারছ? রিসেপশনিস্ট মেয়েটি অবাক হয়ে মিলির কথাবার্তা শুনতে লাগল। রাত 11টার সময় নবী এসে উপস্থিত। তার চোখ রক্তবর্ণ, কথাবার্তা অসংলগ্ন, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। জিতু মিয়া বলল, স্যার ঘুমাইতেছে। নবী ধমকে উঠল, ডেকে তোলো, গিয়ে বলো নবী এসেছে। জিতু মিয়া ডেকে বলবে সেরকম ভরসা বোধহয় তার হল না। নবী গলা উঁচিয়ে ডাকল, ওসমান। ওসমান সাহেব বাতিটাতি নিভিয়ে সত্যি সত্যি শুয়ে পড়েছিলেন। হাঁক ডাকে বেরিয়ে এলেন। হাউ আর ইউ ওসমান? ভালো, আপনার অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো না, বসতে পারি? হ্যাঁ পারেন। বেশিক্ষণ বিরক্ত করব না? ঘুমোচ্ছিলেন শুনলাম। কোনো লেখক রাত 11টায় ঘুমোয় বলে জানতাম না। রাত হচ্ছে ক্রিয়েটিভিটির সময়, রাতে ঘুমোবে নন ক্রিয়েটিভ লোক। নবী সোফায় বসল, পরক্ষণেই সোফা বদলে বেতের চেয়ারে বসল। সেটিও পছন্দ হচ্ছিল না বোধহয়। বিরক্ত ভঙ্গিতে শরীর নাড়াচ্ছে। ওসমান সাহেব বললেন, চায়ের কথা বলবো কিংবা কোনো খাবার দাবার? না, কফি থাকলে দিতে পারেন। নেশাটা কমানো দরকার। সুস্থ মাথায় আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি বসুন। ওসমান সাহেব বসলেন। ঘরে কফি নেই। কফির কথা বলা হলো না। নবী ঠিক কি বলতে এসেছে বুঝতে পারছেন না, অনুমান করতেও চেষ্টা করলেন না। নবীর ব্যাপারে আগেভাগে কিছু অনুমান করা মুশকিল। নবী সিগারেট ধরালো, গম্ভীর হয়ে বলল, একটা সায়েন্স ফিকশন লেখার কথা ভাবছি। আইডিয়াটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। সায়েন্স ফিকশনের আইডিয়া নিয়ে আলাপ করবার জন্যে দুপুর রাতে কেউ অন্যের বাড়ি যায় না।
ওসমান সাহেবের মনে হলো এটা হচ্ছে প্রস্তাবনা। এরপর আসল কথাটা আসবে। আইডিয়াটা এরকম, একটি গ্রহের কথা আমি বলবো। সেই গ্রহে প্রাণের বিকাশ হয়েছে অদ্ভুতভাবে। সেখানে পুরুষ এবং নারী বলে কিছু নেই, যৌনতার ব্যাপারটিও নেই। সবাই জীবনের এক পর্যায়ে গর্ভধারণ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র এদের মৃত্যু হয়। কাজেই সেই গ্রহে জনসংখ্যা বৃদ্ধির কোনো ব্যাপার নেই। গর্ভধারণের ব্যাপারটি কিভাবে হয় সেটা নিয়ে এখনো ভাবিনি, তবে যৌন মিলনের কোনো ব্যাপার নেই। আইডিয়া হিসেবে আপনার কাছে কেমন লাগছে? ভালোই। শুধু ভালোই বলাটা ঠিক হলো না। এই গল্পে নতুন ধরনের জীবনযাত্রা, নতুন ধরনের সমাজ ব্যবস্থা আমি আনব। এই ধরনের আইডিয়াকে শুধু ভালোই বলে চালানো ঠিক নয়। আপনি বলুন, খুব চমৎকার আইডিয়া, খুব চমৎকার আইডিয়া। নবী উঠে দাঁড়ালো। আপনার বাথরুমটা ব্যবহার করতে চাই। আসুন দেখিয়ে দিচ্ছি। হুইস্কি আমার সহ্য হয় না, বমি করতে হবে। দামি একটা জিনিস বমি করে নষ্ট করাটা ক্রাইম, কিন্তু উপায় নেই। নবী বাথরুম থেকে বের হতে অনেক দেরি করল। ওসমান সাহেব আকবরের মাকে দিয়ে লেবু চা বানালেন। নেশা উগরে দেওয়ার পর চা খেতে হয়তো ভালো লাগবে। নবী চা খেল না। কোট কাঁধে ফেলে বলল, আমি এখন যাব। চা খাবেন না? না, আগেই তো বলেছি খাবো না। ওসমান সাহেব নবীকে এগিয়ে দেবার জন্য রাস্তা পর্যন্ত এলেন। নবীর লাল রঙের ওপেল গাড়ি দাঁড়িয়ে আছে। যে ঠিকমতো পা ফেলতে পারছে না, সে গাড়ি চালিয়ে যাবে ভাবতেই অস্বস্তি বোধ হয়। নবী ড্রাইভিং সিটে বসে হঠাৎ বলল, মনিকার সঙ্গে কি আজ সারাদিন আপনার কোনো যোগাযোগ হয়েছে? না। টেলিফোনেও কথা হয়নি? না। কেন? নবী গাড়ি থেকে নেমে পড়ল। নিচু গলায় বলল, মনিকার স্বামী মারা গেছে। আমার ধারণা ছিল আপনাকে সে জানিয়েছে। কবে মারা গেছে? কবে মারা গেছে জানি না। মনিকা খবর পেয়েছে আজ ভোরে। আমি দেখতে গিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিল। ওসমান সাহেব কিছু বললেন না। মনিকা খুব কান্নাকাটি করছে এই দৃশ্যটি তিনি কল্পনা করতে চেষ্টা করলেন। সে চেঁচিয়ে নিশ্চয়ই কাঁদবে না, কিংবা কে জানে, হয়তো চেঁচিয়েই কাঁদবে। একটি অত্যন্ত রূপসী মেয়ে কাঁদছে, দৃশ্যটি কল্পনায় চমৎকার, কিন্তু বাস্তবে কুৎসিত। বেশ কিছু সুন্দরী মেয়েকে তিনি কাঁদতে দেখেছেন, তার কাছে কখনো ভালো লাগেনি। নবী বলল, আমি ঠিক স্টেডি ফিল করছি না। গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আজ রাতটা আপনার ঘরে কাটিয়ে দেয়া যাবে? যাবে, আসুন। নবী গাড়ি লক করে দোতলায় উঠে এলো। খুব সহজভাবেই বলল, কাউকে বলুন গরম পানি করে দিতে। আমি একটা হট শাওয়ার নেব। একটা স্যান্ডউইচ বা এই জাতীয় কিছু দিতে বলুন। ভালো কথা। আমার শোবার ঘরে কিছু কাগজ রাখবেন। মাঝে মধ্যে শেষ রাতের দিকে আমার লিখতে ইচ্ছা করে। ওসমান সাহেব মৃদু হাসলেন। উপহাসের হাসি কিনা ঠিক ধরা গেল না। ওসমান, বলুন। আসুন একটা কাজ করা যাক। সায়েন্স ফিকশনের যে আইডিয়াটা আপনাকে বললাম, তার উপর আপনি একটা লেখা তৈরি করুন, আমিও একটি করি। কেন? কে আইডিয়া কেমন খেলাতে পারে তাই দেখা, এর বেশি কিছু না। আপনি যা ভাবছেন তা না। আমি কি ভাবছি? আপনি ভাবছেন এটা একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার। তা নয়। এদেশে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, আপনার বিছানা তৈরি আছে, আসুন ঘর দেখিয়ে দিই। নবী রুক্ষস্বরে বলল, আপনি কি আমার উপর বিরক্ত? না, আমি সহজে বিরক্ত হই না। তাহলে আমার আইডিয়া নিয়ে আপনি লিখতে চান না? না। ওসমান সাহেব ঘুমোতে গেলেন অনেক রাতে। নবী প্রচুর ঝামেলা করল। গরম পানি দিয়ে গোসল করল, চা খেল, খবরের কাগজ পড়তে পড়তে হো হো করে হাসল। নিউজ কিভাবে দেয় দেখেছেন? চাচার হাতে ভাতিজা খুন। চাচার হাতে খুন লিখলেই তো বোঝা যায় ভাতিজা খুন হয়েছে। কি দরকার ভাতিজা খুন লেখা? খবরের কাগজ পড়া শেষ করে সে টেলিফোন নিয়ে বসল। রাত তখন 1:30।
এই গভীর রাতে কাকে যেন ঘুম থেকে তুলে ধমকাতে শুরু করল। পরক্ষণেই অন্য কাউকে টেলিফোন করে মজার মজার সব কথা বলে খুব হাসতে লাগল। ওসমান সাহেব জেগে রইলেন অনেক রাত পর্যন্ত। ঘুমের অনিয়ম হয়েছে, সারা রাত হয়তো জেগে থাকতে হবে। একা একা জেগে থাকাটা একটা যন্ত্রণার ব্যাপার। পাশের কামরায় নবী অবশ্য এখনো জেগে, কি সব খুটখাট করছে, তবু একা একাই লাগছে নিজেকে। তিনি মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। মশারির ভেতর সিগারেট খাওয়া রানু খুব অপছন্দ করত, কিন্তু এর মধ্যে একটি মজার ব্যাপার আছে। ধোঁয়া আটকে থাকে মশারির ভেতর, যেন সাদা মেঘ চারপাশে জমতে শুরু করেছে। বিশাল মেঘের টুকরো নয়, ছোট্ট একটা নিজস্ব মেঘ, এবং এটিকে তৈরি করেছেন নিজেই। ওসমান সাহেব সিগারেটে লম্বা টান দিয়ে ভাবতে চেষ্টা করলেন, ঠিক এই মুহূর্তে এই শহরে কতজন মানুষ জেগে আছে। জেগে আছে না বলে বলা যাক ঘুমোতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না। একদল জেগে আছে ক্ষুধার যন্ত্রণায়, অন্য আরেক দল রোগ যন্ত্রণায়। বাকিরা সবাই শৌখিন নিশি যাপনকারী, তিনি, নবী সাহেব এবং মনিকা। মনিকা নিশ্চয়ই জেগে আছে, এবং নবীর কথা অনুযায়ী ধরে নিতে হবে খুব কান্নাকাটি করছে। এখনও কি কাঁদছে? মেয়েদের কান্নার ব্যাপারে তার একটা মজার অবজারভেশন আছে। কিশোরীরা কাঁদে লুকিয়ে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে, প্রৌঢ় এবং বৃদ্ধরা আশেপাশে বেশ কিছু মানুষজন না থাকলে কাঁদতেই পারে না। রানু তার এই কথায় খুব রেগে গিয়েছিল। থমথমে মুখে বলেছিল, কি ভাবো তুমি মেয়েদের? মেয়েদের ছোট করে দেখবার একটা প্রবণতা আছে তোমার মধ্যে। এর মধ্যে ছোট করে দেখবার কি আছে তিনি বুঝতে পারেননি। রানুর হঠাৎ রেগে যাওয়া দেখে লজ্জিত ও দুঃখিত হয়েছেন। রানু কখন থেকে তাকে অপছন্দ করতে শুরু করেছে? বিয়ের পরপরই কি? দীর্ঘদিন পাশাপাশি থাকলে দুজনের ভেতর ক্রমে ক্রমে ভালোবাসা জন্মাতে থাকে। তাদের মধ্যে সেরকম হয়নি। রানু তার প্রতিটি ব্যাপারেই বিরক্ত হতে শুরু করল গোড়া থেকেই। মশারির ভেতর মেঘ তৈরি করছো? এইসব হালকা ধরনের কথা বলে আমাকে ভোলাতে চাও কেন? বলো তোমার আলসি লাগছে। ওসমান সাহেব বিছানা ছেড়ে উঠে পড়লেন। রাত প্রায় শেষ হয়ে আসছে, 4:10 বাজে। কিছুক্ষণের ভেতর আকাশ ফর্সা হতে শুরু করবে। তিনি বসার ঘরে এলেন। নবীর দরজা হাট করে খোলা। সে এই শীতেও খালি গায়ে চেয়ারে বসে দ্রুত লিখছে। চমৎকার একটি দৃশ্য। তিনি দীর্ঘদিন কিছু লিখতে পারছেন না। নবী চোখ তুলে একবার দেখল, অত্যন্ত সহজ গলায় বলল, সায়েন্স ফিকশনটা নামিয়ে দিচ্ছি। ভালো, আজ সারাদিন চালাবো, ননস্টপ, ফ্লো এসে গেছে। কাইন্ডলি কফির ব্যবস্থা করুন। কফি নেই, চা খেতে পারেন। হোক, চাই হোক। তিনি নিজেই চা বানাতে গেলেন। হাতের কাছে কিছুই পাওয়া গেল না। চিনির পট, দুধের কৌটা কিছুই নেই। সংসার অগোছালো হয়ে গেছে, অগোছালো এবং অপরিচ্ছন্ন। রান্নাঘরের বেসিনের উপর রাতের থালাবাটি পড়ে আছে, টকটক একটা গন্ধ ছাড়ছে। আকবরের মাকে আজ কিছু কড়া কথা বলতে হবে। কি ওসমান সাহেব, আপনার চা কোথায়? একটু দেরি হবে। আকবরের মা উঠুক ঘুম থেকে। ডেকে তুলুন না। ডেকে তুললেই হয়। নবী এসে উঁচু গলায় ডাকতে লাগল, এই এই। আকবরের মা ঘুম থেকে উঠে অবাক হয়ে তাকিয়ে রইল। জলদি চা বানাও, তুরন্ত। চা বানানো হয়ে গেলে গরম পানি করবে। আই উইল টেক অ্যানাদার হট বাথ। ওসমান সাহেব দেখলেন নবীর চোখ মুখ উজ্জ্বল। লেখার কাজ নিশ্চয়ই ভালো হচ্ছে। নবী বলল, প্রথম কয়েক পাতা শুনবেন নাকি? পড়ে শোনাতে পারি। আপনি শেষ করুন, তারপর শুনব। সন্ধ্যা নাগাদ শেষ হবে। আমি কি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি? এখন জায়গা বদল করতে চাই না। নিশ্চয়ই থাকতে পারেন। আপনি কফির ব্যবস্থা করবেন? হ্যাঁ, করব। সকাল 8টার দিকে ওসমান সাহেব বের হলেন। নবীকে কিছু বলে গেলেন না। কোথায় যাবেন কিছু ঠিক নেই। একবার কলেজে যাওয়া দরকার। শারীরিক কারণে 3 মাসের ছুটি নিয়ে আছে। সেই ছুটি বাড়িয়ে 6 মাস করতে চান। রাস্তায় নেমেই ভাবলেন
চাকরিটা ছেড়ে দিলে কেমন হয়। মন বসছে না। একদল ছাত্র তার মুখের দিকে তাকিয়ে থাকবে, তিনি কথা বলবেন, তারা নোট নেবে, হাই তুলবে, তাদের চোখে মুখে থাকবে অপরিসীম ক্লান্তি। ভালো লাগে না, এতটুকু ভালো লাগে না। রাস্তায় একটা মিছিল বের হয়েছে, নির্জীব মিছিল। একদল রোগা ও ক্লান্ত মানুষ চিকন গলায় চেঁচাচ্ছে, দিতে হবে, দিতে হবে। ঢাকা শহরের মিছিলগুলো সহজেই জমে যায়। ছোট্ট একটি মিছিল দেখতে দেখতে ফুলে ফেঁপে ওঠে, সমুদ্র গর্জনের মতো শব্দ উঠতে থাকে। কিন্তু এই মিছিলটি ক্রমেই যেন প্রাণ হারিয়ে ফেলছে। প্রথম দিকের একজন নেতা গোছের কেউ মিছিল ভেঙে পান কিনতে এলো। ওসমান সাহেব মিছিলের পেছনে হাঁটতে লাগলেন। রোদ ভালোই লাগছে। শীতের সকালের রোদের মতো ভালো জিনিস আর কি হতে পারে। তার প্রথম দিকের একটি উপন্যাসে শীতের রোদকে তুলনা করেছিলেন শিশুর আলিঙ্গনের সঙ্গে। শিশুর দেহের ওম ওম ভাবটি আসে শীতের রোদ থেকে। অতি বাজে ধরনের তুলনা। আরে, আপনি এখানে? তিনি তাকিয়ে দেখলেন চশমা পরা একটি রোগা ছেলে, মাথা ভর্তি লম্বা চুল। কোনো তরুণ কবি বা গল্পকার হবে। আমাকে চিনতে পারছেন তো? তিনি একটি পরিচিতের হাসি দিলেন। আপনি এখানে কি করছেন? এই হাঁটছি আর কি। কিসের মিছিল এটা জানেন? না, কিসের? ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের এক ড্রাইভার একটি ছেলেকে চাপা দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ হেভি পিটন দিয়েছে, পাবলিকও দিয়েছে। তার প্রতিবাদে মিছিল। চলে আসেন। ওসমান সাহেব চলে এলেন না, হাঁটতে লাগলেন নিজের মনে। ছেলেটি বলল, লেখালেখি কেমন হচ্ছে স্যার? হচ্ছে না। কিছু মনে করবেন না, আপনার ইদানিংকালের লেখাগুলি আগের মতো হচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, ইদানিংকালের লেখাগুলি মনে হয় পপুলার ডিমান্ডে লেখা, তেমন ডেপথ নেই। তুমি কি আমার ইদানিংকালের লেখাগুলো পড়েছ? কিছু কিছু পড়েছি। দু একটা নাম বলতে পারবে? ছেলেটি চুপ করে গেল। ছেলেটি তার নতুন লেখাগুলি পড়েনি, আগেরগুলিও হয়তো পড়েনি। ওসমান সাহেব মৃদু হেসে বললেন, না পড়ে কোনো মন্তব্য করা ঠিক না। তুমি কি সিগারেট খাবে? ভালো সিগারেট আছে, খাওয়াতে পারি। জি না, আমার একটা কাজ আছে, আমি মতিঝিল যাব। ঠিক আছে, পরে দেখা হবে। তিনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলেন। মিছিল গুলিস্তানের কাছে এসে ভেঙে গেল। ক্লান্তি লাগছিল। তিনি একটা রিকশা নিলেন। কোথায় যাওয়া যায়? মনিকার কাছে যাবেন কি? তার মনে হল মনিকার কাছে যাবার ইচ্ছা এতক্ষণ পুষে রেখেছিলেন, কিন্তু তিনি ওর কাছে যাবেন না। শোকের ব্যাপারগুলি থেকে তিনি দূরে থাকতে চান। এখন মনিকাকে ঘিরে অনেকেই বসে আছে, এই সময় উপস্থিত হবার কোনো মানে হয় না। কিন্তু তবু মনিকার বাড়ির সামনে রিকশা থেকে নামলেন। অনেকগুলি গাড়ি পার্ক করা। তার চোখের সামনেই বিরাট একটা নীল রঙের গাড়ি থামল। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে এমন একজন মহিলা নামলেন। মহিলাটির পরনে ধবধবে সাদা সিল্কের শাড়ি, কাশ্মীরি একটি শাল কাঁধে। শালটির রং টকটকে লাল। সাদার সঙ্গে লালের কম্বিনেশন কি চমৎকার লাগছে। ওসমান সাহেব বাড়িতে ঢুকলেন না। কিন্তু এখন কোথায় যাওয়া যায়? তার যাবার জায়গা দ্রুত কমে আসছে। হয়তো এমন একটি সময় আসবে যখন কোথাও যাবার জায়গা থাকবে না, নিজের ঘরেই থাকবে দিনরাত। কিছুক্ষণের জন্য রাস্তায় হাঁটবেন, তারপর আবার ফিরে যাবেন নিজের জায়গায়। রানুদের বাসায় গেলে কেমন হয়? আজ বুধবার না, তাতে কি? দেখা যাক না, হঠাৎ উপস্থিত হলে কি হয়। টগর নিশ্চয়ই খুব অবাক হবে। রানুরা বাসায় ছিল না, দরজা তালা বন্ধ। কয়েকটা দিন খুব খারাপভাবে শুরু হয়। আজও কি সেই রকমের একটা দিন? মিলিদের বাসায় গেলে কেমন হয়? মিলি কি আছে? না সেও ঘরে তালা দিয়ে উধাও হয়ে গেছে কোথাও। অবশ্য মিলিদের বাসা কোথায় তার পরিষ্কার ধারণা নেই। ইচ্ছা করলেও যাওয়া যাবে না। তিনি বাড়ি ফিরে এসে শুনলেন তার বাবার আরেকটি স্ট্রোক হয়েছে। ওসমান সাহেবের ক্লান্তি লাগছিল। বাবার কাছে যেতে ইচ্ছা করছিল না।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ 4th পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।